হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিও লেসনে আমরা যেটা পড়তে চলেছি সেটা হলো প্রিসিভ রাইটিং। প্রিসিভ রাইটিং আমি আগেও করেছি, তার উপর ভিডিও লেসন অলরেডি আছে, তারপর ক্লাস আমি অলরেডি নিয়েছি, কিন্তু আজকের প্রিসিভ রাইটিংটা একটু অন্যরকম। এখানে আমরা অন্য কয়েকটি প্যাসেজের উপর প্রিসিভ রাইটিং পড়বো, কিন্তু তার আগে বলে রাখি যে প্রিসিভ রাইটিং কী হয় সেটা অবশ্যই বলবো স্টেপ বাই স্টেপ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আইসিডিএস সুপারভাইজার মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দেবে সামনে, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আজকের ভিডিও লেসনটা, কেননা তোমাদের পরীক্ষাতে প্রিসিভ রাইটিং আছে অলরেডি। এর পাশাপাশি প্রিসিভ রাইটিংয়ের পাশাপাশি রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন রাইটিংও কিন্তু আছে। তো সমস্ত ভিডিও লেসনগুলোর জন্য, ট্রান্সলেশন হোক বা রিপোর্ট রাইটিং হোক বা প্রিসিভ রাইটিংয়ের জন্য, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আরও অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নিও। আশা করি সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। এবং যারা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো যে ধরো তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, তো অনেকগুলো কোয়েশ্চেন লিখতে হবে, মানে টোটাল 6টা কোয়েশ্চেন লিখতে হবে, তার অ্যান্সার দিতে হবে। তো অনেক কম সময়ে অনেক বেশি অ্যান্সার দিতে হবে। তো কীভাবে সেই ম্যানেজমেন্টটা করবে, টাইম ম্যানেজমেন্টটা, তার উপরে ভিডিও লেসন অলরেডি আছে, সেই ভিডিও গাইডটা একটু দেখে নেবে, আশা করি সেটাও তোমাদের কাজে লাগবে। তো আজকে দেখো প্রিসিভ রাইটিং। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমার প্রশ্ন মতামত কমেন্টে জানাবে, এবং যারা নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে পরে ভিডিওগুলো মিস না হয়ে যায়। চলো তাহলে আজকে দেখে নিই প্রিসিভ রাইটিং। হোয়াট ইজ প্রিসিভ রাইটিং? দেখো, প্রিসিভ রাইটিং এর আগে আমাদের জানতে হবে হোয়াট ডাজ আ গুড প্রিসি কন্টেন। দেখো, প্রিসির মধ্যে যেটা থাকে সেটা হলো অল দ্য এসেন্সিয়াল পয়েন্টস অফ দ্য অরিজিনাল, মানে অরিজিনালের যেগুলো এসেন্সিয়াল পয়েন্ট, তাকে এখানে ভালো করে নোট করবো, অল দ্য এসেন্সিয়াল পয়েন্টস অফ দ্য অরিজিনালের এসেন্সিয়াল পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে রাখতে হবে প্রিসিতে। এবং লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সিকোয়েন্স অফ আইডিয়াস, মানে যে আইডিয়াগুলো বা অ্যারেঞ্জমেন্টটা আছে অরিজিনাল প্যাসেজে সেগুলো কিন্তু লজিক্যাল হতে হবে। মানে একটা আগে দিলাম আবার পরে একটা শেষে দিলাম, তার সঙ্গে কোনো লিঙ্ক নেই পরের সেন্টেন্সটার, এইভাবে কিন্তু লিখবো না। আচ্ছা, তারপর আছে নাথিং সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে কোনো কিছু ইরেলিভেন্ট নয়, মানে যেটা অধিক বলে মনে হবে, যেটা লাগবে না সেরকম দেবো না কিছু। ক্ল্যারিটি, কনসাইসনেস, প্রপোর্শন অ্যান্ড ইকুইটি, এগুলো কিন্তু মেনটেন করতে হবে, যে আমি যেটা লিখছি এটা স্বচ্ছ হতে হবে, সেটা যাতে পরিষ্কার হয় আইডিয়াটা, এবং সেটা কনসাইজ হতে হবে, অবশ্যই একটা শর্ট ফর্ম বা প্রিসাইজ ফর্ম হতে হবে, এবং প্রপোর্শন থাকতে হবে তার মধ্যে, দ্যাট শুড বি প্রপোর্শনেট টু দ্য অরিজিনাল প্যাসেজ। তারপর হচ্ছে ডাইরেক্ট, সিম্পল অ্যান্ড লিভিং এক্সপ্রেশন। ডাইরেক্ট, লিভিং অ্যান্ড সিম্পল এক্সপ্রেশন। তো এই যে এক্সপ্রেশনগুলো ইউজ করতে হবে, সেটা ডাইরেক্ট এক্সপ্রেশন কীভাবে ইউজ করবো সেটা আমি তোমাদের যখন প্রিসি রাইটিংটা করাবো একটু পরে, তখন সেটা বলে দেবো। তার আগে দেখিনি হাউ টু রাইট এ গুড প্রিসি। দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমি এর আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। সো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, থিঙ্ক এ টাইটেল ফর ইট, একটা টাইটেল দিতে হবে। গোটা প্যাসেজটা পড়ে তার পুরো আইডিয়াটা যেটা এক্সপ্রেস করতে পারবে সেরকম একটা টাইটেল দিতে হবে, এবং আন্ডারলাইন দ্য মেন পয়েন্টস। পড়ার সময় আমার কিন্তু মেন পয়েন্টসগুলো আমি আন্ডারলাইন করে রাখবো, এবং ফলো দ্য অর্ডার অফ দ্য অরিজিনাল যে অর্ডার, মানে যে সিকোয়েন্সে ঘটনাগুলোকে বলা হচ্ছে সেই সিকোয়েন্সটাকে আমি ফলো করবো। লাস্টে হলো পে কেয়ারফুল অ্যাটেনশন টু দ্য টু দ্য নাম্বার অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ডসের দিক থেকে কিন্তু আমাদেরকে একটু অ্যাটেনশন দিতে হবে বা অ্যাটেন্টিভ হতে হবে। তার কারণ যেটা অরিজিনাল প্যাসেজ থাকবে সেটা যদি 100 ওয়ার্ডের হয়, তাহলে আমরা প্রিসিটা লিখবো 1/3, মানে 30 থেকে 35 ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা প্রিসি রাইটিংটা লিখবো। ঠিক আছে, তাহলে প্রিসিকে আমরা বলতে পারি আর প্রিসিস বলতে পারো, প্রিসি ইজ অ্যান এক্সট্রিমলি কনডেন্সড ফর্ম অফ দ্য অরিজিনালের যে এক্সট্রিমলি কনডেন্সড ফর্ম, সব থেকে যেটা কনডেন্সড করা যায় ওটাকে, মানে তার আইডিয়াটা রেখে, তার লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এবং তার মেন আইডিয়া বা যেগুলো আমরা ফোকাস করবো সেই আইডিয়াগুলোকে রেখে যেটা কনডেন্সড করা হবে সেই ফর্মটা হচ্ছে প্রিসি। এটা হচ্ছে ডেফিনেশন। তো এইগুলো ইম্পর্টেন্ট, তার কারণ এগুলো লিখতে হবে না তোমাদের পরীক্ষাতে, সেই নিয়ে চিন্তা নেই, কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। তার কারণ হলো এইগুলো না জানলে ভালো প্রিসিটা লিখতে পারবে না। আমি তার জন্য পয়েন্টগুলো একটু বলে দিলাম। ওকে, এরপর আমরা চলে আসবো অরিজিনাল প্যাসেজটাতে। এই হচ্ছে অরিজিনাল ফর্মটা বা অরিজিনাল প্যাসেজ, যেটা তোমাদের পরীক্ষাতে আসবে এবং এটা থেকে প্রিসি লিখতে হবে। তাহলে একবার পড়ে নিই তার আগে। এখানে বলেছি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, তো প্যাসেজটা একবার পড়ে নিই, তারপর আমরা যাবো প্রিসিতে। সো ওয়ান্স দেয়ার লিভড এ ইয়ং ম্যান হুজ নেম ওয়াজ আল-নাস্কার. He was an easy-loving and do-little fellow. His father died and left him a good fortune. Al-Naskar was greedy and dreamed of being a very rich man, so he laid all his fortune out in glassware and opened a shop. He sat in his shop with his merchandise displayed in stocks to attract customers. There were costly things, all brittle, stacked right and left in the shop. Al-Naskar sat with his back against the wall, dreaming about his prospects. প্যাসেজটার মানেটা যেটা আমরা পাচ্ছি সেটা হলো, একসময় একটা লোক থাকতো, তার নাম আল-নাস্কার। তিনি একজন ইজি লাভিং এবং ডু লিটল ফেলো ছিলেন, মানে খুব লেজি পার্সন ছিলেন। হিজ ফাদার ডায়েড অ্যান্ড লেফট হিম এ গুড ফরচুন, তার বাবার সম্পত্তি ছিল অনেক, এবং বাবা মারা যাওয়ার পরে তার সেই সম্পত্তিগুলো তার হয়ে গিয়েছিল। সো আল-নাস্কার ওয়াজ গ্রিডি অ্যান্ড ড্রিমড অফ বিং এ ভেরি রিচ ম্যান, সে শুধু স্বপ্ন দেখতো বড় রিচ ম্যান হবে, ধনী মানুষ হবে।
সো হি লেড অল হিজ ফরচুন আউট ইন গ্লাসওয়্যার অ্যান্ড ওপেন্ড এ শপ। এবং সে কী করলো, একটা দোকান খুলে বসলো, তার যে বাবার যে সম্পত্তি টম্পত্তিগুলো ছিল সেগুলো নিয়ে সব বিক্রি করে দিয়ে দোকান খুলে বসলো। সো হি স্যাট ইন হিজ শপ উইথ হিজ মার্চেন্ডাইজ মানে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ডিসপ্লেড ইন স্টকস টু অ্যাট্রাক্ট কাস্টমার্স, এবং সেগুলো রাখা থাকতো তার দোকানে। সো দেয়ার ওয়ার কস্টলি থিংস অল ব্রিটল, ব্রিটল মানে একটু ভঙ্গুর। তো দেয়ার ওয়ার কস্টলি থিংস, খুব দামি দামি জিনিস ছিল, এবং দুদিক থেকেই মানে রাইট অ্যান্ড লেফট দুদিক থেকে স্ট্যাক করা ছিল, মানে গাদা করা ছিল। সো আলনাস্কা স্যাট উইথ হিজ ব্যাক এগেনস্ট দ্য ওয়াল ড্রিমিং অ্যাবাউট হিজ প্রসপেক্টস, এবং ও সারাদিন ধরে বসে থাকতো, আর কোনো কাজ করতো না, সারাদিন ধরে বসে থাকতো এবং স্বপ্ন দেখতো যে একদিন বড় মানুষ হবে, তার সম্ভাবনাগুলো বা তার যে ড্রিমগুলো আছে সেগুলো নিয়ে ও স্বপ্ন দেখতো। তাহলে বুঝতেই পারছো এখানে যে আলনাস্কার সম্বন্ধে বলা হচ্ছে, সে হচ্ছে একজন ড্রিমি পার্সন, এবং সবসময় সে স্বপ্ন দেখতে ভালোবাসে, মানে স্বপ্নের জগতে থাকতে ভালোবাসে, কাজ করে কম, ডু লিটল ফেলো বলেছে। তো এখান থেকে আমরা প্রিসিভ রাইটিং লিখবো। তাহলে এখানকার মেন আইডিয়াটা কি? এখানে মেন আইডিয়াটা আমরা বলতে পারি যে একজন অলস ব্যক্তি, তার বাবা মারা যাওয়ার পর সে কী করলো না, সে সমস্ত তার যে বাবার সম্পত্তিটা সেটা ইনভেস্ট করে দিল, এবং ওই গ্লাসওয়্যার মানে কাঁচের দোকান বা কাঁচের জিনিসপত্র হিসেবে, এবং দিয়ে নিজের দোকান খুলে বসলো এবং সারাদিন ধরে স্বপ্ন দেখতো যে সে বড় হবে বা বড় মানুষ হবে বা ধনী হবে, কিন্তু সে কোনো কাজ করতো না। তাহলে এইটা হচ্ছে মেন আইডিয়া। তো এটা আমাদের লিখতে হবে। তাহলে কীভাবে লিখবো দেখো। তাহলে আমি এখানে লিখেছি অ্যান আইডল ইয়ং ম্যান নেমড আলনাস্কার, সে কী করলো না, বেশ বড় হওয়ার আশায় বা ধনী হওয়ার আশায়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইন দ্য হোপ অফ, ধনী হওয়ার আশায়, ইন দ্য হোপ অফ বিকামিং রিচ, ধনী হওয়ার আশায় বা বিকামিং ভেরি রিচ বা রিচ, সে কী করলো না, সমস্ত তার যে বাবার সম্পত্তিটাকে ইনভেস্ট করে দিল। তাহলে সো হি ইনভেস্টেড অল হিজ, বাবার সম্পত্তি, তাহলে এখানে কী হবে, যখন বাবার কিছু বোঝায় তখন সেটাকে বলা হয় প্যাটার্নাল, এবং লিগ্যাসি বলতে বুঝতে পারছো যে তার যে উত্তরাধিকারের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে লিগ্যাসি। সো অল ইজ প্যাটার্নাল লিগ্যাসি, সেটা কোথায় ইনভেস্ট করলো, এই গ্লাস ওয়্যার, দেখো এখানে বলেছে দেখো। সো ইন গ্লাস ওয়্যার, এবং সে কি করতো না, সে বসে বসে স্বপ্ন দেখতো। তাহলে অ্যান্ড স্যাট, বসে থাকতো, ড্রিমিং, এখানে আমরা পার্টিসিপেল দেবো, অ্যান্ড স্যাট ড্রিমিং, সে স্বপ্ন দেখতো, ইন হিজ শপ, দোকানে বসে স্বপ্ন দেখতে, এখানে বলেইছি অলরেডি। এবং দোকানটা কীরকম না, স্ট্যাকড রাইট অ্যান্ড লেফট উইথ ইন দিস শপ উইথ কস্টলি থিংস। তাহলে এখানে আমরা লিখতে পারি যে স্ট্যাকড বা ক্র্যামড উইথ, প্যাক গাদা সব ভর্তি চারদিকে, সো ক্র্যামড উইথ ব্রিটল, ব্রিটল মানে আগেই বলেছি আমি, ব্রিটল মানে একটু ভঙ্গুর, ব্রিটল কিন্তু সেগুলো কী ছিল, কস্টলি ছিল, ব্রিটল বাট কস্টলি আর্টিকেলস। এই হচ্ছে আলনাস্কারের গল্প। তার আগে দেখো আমি টাইটেল দিয়েছি আলনাস্কার দ্য ড্রিমার, ওকে ড্রিমার বলা যেতে পারে, সারাদিন তো স্বপ্নই দেখে, কোনো কাজ করে না, তো তার জন্য আমি এখানে লিখেছি আলনাস্কার দ্য ড্রিমার। এবং এই হিসাবে এইভাবে কিন্তু আমরা প্রেসটা লিখতে পারি, এটার অরিজিনাল প্যাসেজ। তো প্রেসিভ রাইটিংটা এইভাবে হবে, দেখো এখানে অ্যাবাউট 90 ওয়ার্ডস ছিল, তো এখান থেকে 30 থেকে 31 ওয়ার্ড হবে আশা করি। তো এইভাবে আমরা প্রেসটা লিখবো 1/3 ক্লিয়ার। এরপর যাবো পরের প্যাসেজে, আরেকটা প্যাসেজ দেখে নিই। সো তার আগে আমরা পড়ে নেবো। সো ওয়ান নাইট আ pious man named Abu Ben Adhem was sleeping in his room, এখানে একটা লোক ঘুমাচ্ছে, তার নামটা এখানে বলে দিয়েছে। সো suddenly he woke and saw in his moonlit room, moonlit মানে তার রুমে চাঁদের আলো ঢুকছে, so an angel writing something in a book of gold, সোনার একটা বইতে সে কিছু একটা লিখছে। সো he didn't fear but asked the angel boldly মানে খুব সাহসের সাথে, courageously। সো সে ভয় না পেয়ে জিজ্ঞাসা করছে হোয়াট রাইটেস্ট দাও মানে হোয়াট আর ইউ রাইটিং অর হোয়াট ডু ইউ রাইট, এটা আর্কেক ভাষা, এটা রাইটেস্ট দাও মানে ইউ, আর রাইটেস্ট মানে রাইটিং, হোয়াট আর রাইটিং। সো দ্য এঞ্জেল লুকড আপ অ্যান্ড রিপ্লাইড ইন এ সুইট টোন, সে খুব মিষ্টি সুরে বললো, সো দ্য নেমস অফ দোজ হু লাভ দ্য লর্ড, কি কার নাম লিখছে না, যারা ভগবানকে ভালোবাসে তাদের নাম লিখছে। সো অ্যান্ড ইজ মাইন ওয়ান, এবং সে প্রশ্ন করছে আমারটা কি আছে, আস্কড আবু। সো বলছে নো, রিপ্লাইড দ্য এঞ্জেল তখন বলছে নো। সো দেন সেড আবু প্লিজ রাইট ডাউন মাই নেম অ্যাজ ওয়ান হু লাভস হিজ ফেলো ম্যান, বলছে আমারও নামটা লেখো, কারণ আমিও তো ভগবানকে ভালোবাসি, বা তার ফেলোমেন বলতে তার মানুষ মানে তার ভগবান যাকে ভালোবাসে তাদেরকে আমিও ভালোবাসি। দ্য এঞ্জেল রোট অ্যান্ড ভ্যানিস্ট, এঞ্জেল লিখে নিল এবং উধাও হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড। দ্য নেক্সট নাইট হি কেম এগেইন, পরের দিন আরও এসেছে, অ্যান্ড সোড আবু দ্য নেমস অফ দোজ হু হ্যাড বিন ব্লেসড বাই গড, এবং নামগুলো দেখালো যাদের নামগুলো ভগবানের দ্বারা মানে ভগবানের আশীর্বাদ পেয়েছে, তাদের নামগুলো দেখালো আবুকে। বলছে লো
আবুজ নেম ওয়াজ এট দ্য টপ, লোটা হচ্ছে একটা এক্সক্লামেশন, মানে একটা সারপ্রাইজ এক্সপ্লেনেশন, সারপ্রাইজের জন্য এটা এক্সক্লামেশন ইউজ করা হচ্ছে। লো আবুজ নেম ওয়াজ এট দ্য টপ, আবুর নামটা ছিল সবার প্রথমে। তাহলে বুঝতেই পারছো এখানে যেটা আমরা অরিজিনাল আইডিয়াটা পাচ্ছি যে একদিন একটা মুনলিট নাইটে একজন হলি ম্যান, তার নাম কি ছিল, এই যে আবু বেন আরহেম বা পায়াস ম্যান, সে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে তার রুমেতে একটা এঞ্জেল চলে এলো এবং তার হাতে ছিল একটা গোল্ডেন বুকস, নাম লিখছিল কাদের নাম, যারা ভগবানকে ভালোবাসে তাদের নাম লিখছিল। তখন আবু জানতে চাইলো এবং তার উত্তরে সেই এঞ্জেল জানালো যে, মানে সেই এঞ্জেল তার নামটা লিখে নিল এবং পরের দিন রাত্রে বা পরের রাত্রে এসে আবুকে যখন দেখালো তখন দেখলো যে আবু দেখলো তার নামটা প্রথমে আছে। তাহলে এই হচ্ছে প্রেসি, এটা আমরা লিখবো কিভাবে লিখবো, তাহলে প্রথমেই দেখো লিখবো যে ওয়ান মুনলিট নাইট, ওয়ান মুনলিট নাইট, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা নোটও করে নিতে পারো। ওয়ান মুনলিট নাইট আ হলি ম্যান, এবং অবশ্যই বলবো যে যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। সো হলি ম্যান নেমড, তার নাম কি না, নেমড আবু বেন আডহেম। সে কি করছিল, হি ওয়াজ স্লিপিং, হি ওয়াজ স্লিপিং ইন হিজ রুম। এরপরে হঠাৎ করে উঠে, তাহলে অন ওয়েকিং আপ, এই ফ্রেজটা একটু মনে রাখবে, অন ওয়েকিং আপ, উঠে, হি স, সে দেখলো, অন ওয়েকিং আপ হি স অ্যান এঞ্জেল, সে দেখলো যে একটা এঞ্জেল কি করছে, রাইটিং, হি স অ্যান এঞ্জেল রাইটিং বা এনলিস্টিং, এনলিস্টিং নামটা, এনলিস্টিং কথাটা বেটার হবে, এনলিস্টিং দ্য নেমস, দ্য নেমস অফ গড লাভিং মেন, কাদের নাম লিখছে, যারা ভগবানকে ভালোবাসে তাদের নাম লিখছে, গড লাভিং মেন। কোথায়, এবার কোথায় লিখছে, ইন হিজ গোল্ডেন বুক, তার একটা সোনালী বই আছে সেই বইটাতে লিখছে, ঠিক আছে। এরপরে আবু যখন প্রশ্ন করলো, তাহলে অন এনকোয়ারি, মানে জানতে চাইলো যখন, অন এনকোয়ারি আবু জানলো বা বুঝতে পারলো, আবু লার্নড দ্যাট, কি জানলো, দ্যাট হিজ নেম ওয়াজ নট ইন দ্য লিস্ট বা ইন দ্য বুক, হিজ নেম ওয়াজ নট ইন দ্য লিস্ট, তার নামটা ছিল না লিস্টে। পরের দিন রাত্রে, তাহলে দ্য নেক্সট নাইট, পরের দিন রাত্রে, দ্য নেক্সট নাইট দ্য এঞ্জেল আবার এলো, তাহলে তাহলে আমরা লিখবো দ্য এঞ্জেল কেম ওয়ান্স এগেইন, আবার এলো, অ্যান্ড সোড, এবং কি দেখালো, অ্যান্ড সোড আবু, আবুকে দেখালো যে দ্যাট হিজ নেম, তার নামটা ছিল একদম টপে, তাহলে ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট, এই লিস্টটা কাদের লিস্ট, অফ দোজ বা লিস্ট অফ দোজ ব্লেসড বাই গড। অলরেডি আমার প্যাসেজ এই শব্দটা ছিল, আমি সেই শব্দটা লিখলাম। তো এই হচ্ছে প্রেসি, এটাও একইভাবে, তো এটাও একইভাবে কনডেন্সড ফর্ম এবং 1/3 করেই লেখা। তো আমি দেখো এখান থেকে মেন মেন আইডিয়াগুলোকে তুলেছি এবং সেগুলোই কিন্তু এখানে লিখলাম, কোনো ইরেলেভেন্ট কিছু লিখলাম না, এবং লজিক্যালি ব্যাপারটা হলো যে সিকোয়েন্সটা কিন্তু লজিক্যাল হলো, পরপর হবে। তো এইভাবে লিখবো প্রিস রাইটিং। আজকে এই দুটোই, এরপরে আরও নতুন প্রিস রাইটিং নিয়ে আসবো। দেখতে থাকো স্মার্ট ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্টে জানাবে, এবং অবশ্যই প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপর যে ভিডিওটা আছে সেটা দেখে নেবে, আশা করছি সেটার মধ্যে কাজে লাগবে। এছাড়াও তোমরা যারা ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এসব ক্লাস করতে চাও বা ইমপ্রুভ করতে চাও ইংলিশ গ্রামার ভোকাবুলারি, তারা অবশ্যই দেখতে পারো। অনেক ভিডিও লেসন আছে ইংলিশ গ্রামারের উপর, এবং আরও নতুন গ্রামার লেসনের ওপর ভিডিও লেসন নিয়ে আসবো গ্রামারের উপরে। তো দেখতে থাকো স্মার্ট ক্লাস। Stay happy and stay well. So thank you everyone.